আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? এডু পরিবারের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 7 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একদম শেষের অধ্যায়, একাদশ অধ্যায়, যে অধ্যায়টির নাম বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। আজকে আমি মুক্তি তোমাদের সাথে এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং হয়তো এই পুরো অধ্যায়টা একটা ক্লাসে শেষ হবে না, তবে যতটুকু সম্ভব চেষ্টা করব শেষ করার জন্য। তো যখন আমরা বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা পড়তে যাব, তোমাদের কি মনে হয় প্রথমে কোন জিনিসটা জানা বেশি দরকার? ইয়েস, হ্যাঁ, প্রথমে আমাদের জানতে হবে যে বাংলাদেশ কি এবং আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বোঝায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতার সম্পর্কটা কি। তাহলে আমাদের কয়টা বিষয় জানতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ কি। আমরা সবাই জানি যে হ্যাঁ, আমরা যে দেশটাতে বসবাস করি সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। তার মানে বাংলাদেশ একটা দেশ যেখানে কিছু মানুষ বসবাস করে, যেখানে নির্দিষ্ট একটা সরকার আছে, তারপরে কি আছে, জনগণ আছে, আর একটা ভূখণ্ড আছে। আর কি আছে? এই যে সবকিছুকে মনিটর করার জন্য একটা সংস্থা বলো বা একটা গভর্নমেন্ট বলো, সেটা আছে। তাহলে কি আছে? আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বোঝাচ্ছে? আন্তর্জাতিক সহযোগিতা বলতে বোঝাচ্ছে যে যে অর্গানাইজেশন বা যে সংস্থাগুলো যেগুলো আন্তর্জাতিকভাবে ইস্টাবলিশ, মানে একের অধিক দেশ নিয়ে যেটা গঠিত, একটি না কিন্তু অনেকগুলো দেশ নিয়ে যেটা গঠিত, সেটা বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে, যেমন ইউএনডিপি হতে পারে, ইউনেস্কো হতে পারে। এই যে জিনিসগুলা, এগুলোকে বলছে যে আন্তর্জাতিক অর্গানাইজেশন, এবং তাদের থেকে যে সাহায্য বা সহযোগিতাগুলো আমরা পেয়ে থাকি বা বাংলাদেশ পেয়ে থাকে, সেটাকে বলছে আন্তর্জাতিক সহযোগিতা। মানে সেখান থেকে যেগুলো পেয়ে আমরা বেনিফিটেড হচ্ছি। তাহলে আমরা কি জানলাম? বাংলাদেশ জানলাম, আন্তর্জাতিক সহযোগিতা জানলাম। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, অবশ্যই এই দুইটার মধ্যে একটা ইন্টারকানেক্টেড ব্যাপার স্যাপার আছে, বা একটা জটিল সম্পর্ক আছে। এটা কিন্তু সিম্পল না, এটা কমপ্লেক্স একটা রিলেশনশিপ তাদের মধ্যে আছে। যেমন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ কোনো সমস্যায় পড়েছে, তখন আন্তর্জাতিক সহযোগিতা এসে বাংলাদেশকে সেই সমস্যা থেকে বের করছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে বাংলাদেশ থেকে কিন্তু অনেকভাবে সাহায্য করতে হয়। কখনো কি ম্যান পাওয়ার দিয়ে কাজে লাগিয়ে, কখনো টাকা দিতে হবে, কখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তাদেরকে থাকতে হবে। তাহলে আজকে আমরা যেটা দেখব, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতার কি কি, ঠিক আছে? এর মধ্যে আমরা কিছু সংস্থা সম্পর্কে জানবো এবং ইন্টারন্যাশনাল যে কোঅপারেশনগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এখন দেখো, আমরা একটু বইয়ের ভাষায় পড়ি যে বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রতিটি দেশের সরকারের দায়িত্ব হলে দেশকে সুন্দর ও সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়ন সাধন করা। তাহলে যদি তোমাকে ক নাম্বার প্রশ্নে বলা হয় যে প্রতিটি দেশের সরকারের দায়িত্ব কি কি, মনে থাকবে কি কি? কি কি একটা দায়িত্ব হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধ, উন্নয়নের জন্য সাধনা করা বা কাজ করা। এই জন্য বিভিন্ন দেশের সরকার বিভিন্নমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে। দেখো, বিভিন্ন দেশের বিভিন্ন রকম কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হয়। সব জায়গায় কিন্তু একই রকম রুলস রেগুলেশন থাকবে না, বিভিন্ন রকম হবে। কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যা কোনো সরকারের এককভাবে করা সম্ভব হয় না। হ্যাঁ, একা কখনোই সম্ভব হয় না, প্রয়োজন হয় অন্য কোনো দেশ বা সংস্থার সহযোগিতা। এই দেখো, আমরা কি পেয়ে গেলাম এখানে? অন্য কোনো দেশ বা সংস্থার সহযোগিতা। এটার কাছে আমরা আসছিলাম। এটাকেই বলছে কি? আন্তর্জাতিক সহযোগিতা। এই প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা উদ্ভাবন হয়েছে। কি হয়েছে? এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা মিটাইতে হবে তো, তাই না? এই জন্য এখানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার ধারণাটা উদ্ভাবন হয়েছে, গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতা সংস্থা। এদের মধ্যে অন্যতম হলো জাতিসংঘ। এখন বলো, জাতিসংঘ কি? তোমরা কি কেউ জাতিসংঘর নামটা শুনেছো? জাতিসংঘ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা সংস্থা, যেখানে 193টি দেশ তার কি 193টি দেশ নিয়ে এই জাতিসংঘটা গঠিত। হ্যাঁ, এখানে কিছু দেশ নেই, বাকিগুলো নিয়ে কি গঠিত। এই অধ্যায়ে আমরা কি করব? আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সহ জাতিসংঘের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। ওকে, এটাকে কিন্তু ইংরেজিতে বলে ইউনাইটেড নেশন। জাতিসংঘ মানে একসাথে সংঘবদ্ধ হওয়া।
এই যে বললাম যে 193টা দেশ তারা কি করেছে, একসঙ্গে সংঘবদ্ধ হয়েছে বলেই কিন্তু এটাকে বলছে জাতিসংঘ। এইবার আমরা চলে যাই পার্ট 1। পার্ট 1-এ কি, আন্তর্জাতিক সহযোগিতা, ধারণা ও গুরুত্ব। তাহলে এখন আমরা পার্ট 1-এ দেখব যে আসলে আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বোঝায়, এটা ধারণা কিভাবে আসলো এবং এটার গুরুত্বটা কি। বিশ্বের প্রত্যেক রাষ্ট্রই তাদের নিজস্ব কল্যাণ বা স্বার্থে বৈদেশিক নীতি প্রণয়ন করে। বৈদেশিক নীতির মূলে রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা, মাধ্যমে নিজ দেশের স্বার্থ রক্ষা। তার মানে বিশ্বের যে বিভিন্ন দেশগুলা বৈদেশিক নীতি যে প্রণয়ন করে, তার স্বার্থ কি আছে, তার যে প্রধান স্বার্থ সেটা হচ্ছে নিজের স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ইত্যাদি ক্ষেত্রে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলে। কি করে? রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক এই যে স্বার্থগুলো, এই জন্যই কিন্তু এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলে। দেশগুলোর বিশ্বের বিভিন্ন অঞ্চলে 7টি মহাদেশ ছড়িয়ে রয়েছে। মানে আমাদের যে বিশ্বে এতগুলো দেশ, সবগুলো দেশ মিলে 7টি মহাদেশ গঠিত। দেশগুলো স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও অনেক দেশই সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। কি নয়? দেখো, তারা হচ্ছে দেশগুলো কি স্বাধীন এবং সার্বভৌম হওয়ার পরেও তারা কি হচ্ছে, সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল নয়। এছাড়া দেশগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। কি কি সমস্যা? এই সমস্যাগুলো দূর করতে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অন্য দেশের সংস্থার ও সহযোগিতা। যেমন আমাদের বাংলাদেশের জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে। বাংলাদেশ একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি, তাই না? তো এইখানে দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা রয়েছে। আমাদের বাংলাদেশের যে লোকেশন, জিওগ্রাফিক্যাল যে লোকেশন, সেটাও একটা বড় সমস্যা। এরপরে কি, বাংলাদেশের জ্বালানি, এনার্জিটা অনেক কম। আমাদের কোনো এরকম কোনো এনার্জির রিসোর্স নাই। পরিবেশ দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে বাংলাদেশের পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট, সবকিছু মিলেই বাংলাদেশের জায়গাটা অনেক ভালনারেবল। এছাড়া রয়েছে কি, স্বাস্থ্য এবং শিক্ষা সহ। আমরা কি জানি, আমরা জানি বাংলাদেশের শিক্ষার যে, যখন আমরা ইন্ডেক্সটা দেখি যে বাংলাদেশের শিক্ষার হার সেখানে অনেক কম। এছাড়া স্বাস্থ্য যে হেলথ ইন্ডেক্স দেখলেও কিন্তু দেখা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ কি সুস্বাস্থ্যের অধিকারী না। বিশেষ করে মার্জিনালাইজ বা গ্রামের যে এরিয়াটা আছে, সেখানকার অনেক মানুষই আছে তাদের কি স্বাস্থ্যে দেখা যাচ্ছে দুরবস্থা। ঠিক আছে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সরকারের পক্ষে এককভাবে এই সমস্যাগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। আসলে সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ যেখানে 1,70,570 বর্গ কিলোমিটারে মানুষ বাস করে প্রায় 20 কোটির বেশি, সেখানে সমস্যা অনেক বেশি থাকবে, এটা আমাদের মানতে হবে। কিন্তু সমস্যা আছে এটা ভেবে রেখে দিলেও হবে না। আমাদের কি দরকার? এটা সমস্যার একটা সমাধান দরকার। ফলে এই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে অন্যান্য দেশের সাহায্য বা সংস্থার কি হচ্ছে, সহযোগিতা নিতে হয়। যেমন আবার কি বলেছে, মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা অনেক দেশে রয়েছে জাতিসংঘ সংঘাত, যুদ্ধ, অস্থিরতা। হ্যাঁ, বাংলাদেশের অনেক সমস্যা থাকলেও বাংলাদেশের যুদ্ধ বা অস্থিরতা একটু অনেকটাই কম। বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য দেশের সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে সেখানে শান্তি রক্ষার জন্য কাজ করছে। হ্যাঁ, এভাবেই বিশ্বের দেশগুলো কি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে টিকে আছে। যেমন এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে অনেক সৈনিক গিয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং তার বিনিময়ে তারা কি পাচ্ছে? হ্যাঁ, তার বিনিময়ে তারা টাকা পাচ্ছে এবং যেটা বাংলাদেশে আসছে। তাহলে কি বললাম, এটা একটা হচ্ছে আমরা সৈনিকদের সার্ভিস দিচ্ছি এবং সেই সার্ভিসের জন্য আমরা কি করছি, পেমেন্ট নিচ্ছি। উপরের আলোচনায় দেখা যাচ্ছে বিশ্বের দেশগুলো স্বাধীন হলেও তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রয়োজনীয়তা এবং বন্ধুত্বের মনোভাব রয়েছে। হ্যাঁ, কেবল একই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নয়, বিশ্বের দূর দূরান্তে অবস্থিত দেশগুলোর মধ্যেও এ ধরনের সহযোগিতা ও বন্ধুত্ব গড়ে উঠতে পারে। সহযোগিতার এই গুরুত্ব থেকে তাই পৃথিবী গড়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। যেমন দেখো, এই সংস্থাগুলোর নাম আমরা মনে রাখবো কি কি, জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ। ঠিক আছে, এসব আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলো একদমই কঠিন না, আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো। ঠিক আছে, এই যে এখন আমরা পড়বো আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বটা। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশেষ করে খ এবং গ এর জন্য আমরা এটা পড়ে রাখবো। যে আমরা যে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা পড়ছি, আসলে এখানে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বটা কতটুকু।
তাহলে দেখি আমরা একটু যে বর্তমান যুগ পরস্পর নির্ভরশীলতার যুগ। হ্যাঁ, আমরা কি করি, আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি, যেখানে একটা ফোনের একটা ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই কানেক্টেড। সেখানে আমরা কি করি, খুব সহজে একজন অন্যজনের কি পাচ্ছি, নির্ভরশীলতা বা সাহায্যটা পেয়ে থাকি। যেমন এই যে দেখো, প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা দেখছি যে অনেক দেশ প্যালেস্টাইনকে সাপোর্ট করছে, অনেক দেশ ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছে, আমরা অনেক দেশ কি করছে, ইসরায়েলকেও সাপোর্ট করছে। এটাও কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার একটা উদাহরণ হতে পারে। তাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা গড়ে উঠেছে। হ্যাঁ, অবশ্যই, যেমন আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস দেখা যাচ্ছে, আমরা যখন কোনো শপিং করতে যাই আমাদের কিন্তু বলে যে হ্যাঁ এটা চায়না থেকে আমদানি করা, এটা এখান থেকে আমদানি করা, এই জিনিসগুলা। একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া, যোগাযোগ ও প্রযুক্তির ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের সহযোগিতা প্রয়োজন হতে পারে, তাই না? কি কি ক্ষেত্রে হতে পারে? শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া, যোগাযোগ ও প্রযুক্তি। অনেক সময় একটি দেশ সরাসরি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অন্য দেশকে সাহায্য করে। ইয়েস, আবারও কি হয়েছে, আবার দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই সহযোগিতা করে থাকে। মূলত নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের দেশগুলো তাদের অভ্যন্তরের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে। আবার এমন অনেক সমস্যা আছে যেগুলোর সাথে এক বা একাধিক দেশের স্বার্থ জড়িত। অবশ্যই তা এমন আছেই। এটাকে কি বলছে? এটাকে বলছে গ্লোবাল পলিটিক্স। কি বলছে? গ্লোবাল পলিটিক্স। ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়া সমস্যার সম্ভাবনা সম্ভব হয় না। এই জন্য বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন আমাদের যখন আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করি, আমাদের কিন্তু একটা সাবজেক্টই আছে যেটাকে বলে কি, আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা আন্তর্জাতিক সম্পর্ক। তার মানে দেখো, তুমি একটা স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে শেখানো হচ্ছে কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা করতে হবে। যারা ধরো আমরা কি জানি, যে রাষ্ট্রদূত এক দেশের দূত আরেক দেশে যায়, তাদের নিয়ে কথাবার্তা বলে, রাষ্ট্রের এই সমস্যা সেই চাহিদা এসব নিয়ে কথা বলে, এগুলো কারা করে? এই যে যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করে। এই জন্য বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। এখন আমরা দেখব একটা উদাহরণ। সেই উদাহরণটা দেখো, কি উদাহরণ একে বলেছে যে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে নিরক্ষর জনসংখ্যা অনেক। শিক্ষা হচ্ছে যে কোনো দেশের সব ধরনের উন্নয়নের চাবিকাঠি। তাহলে শিক্ষা কিসের চাবিকাঠি? যে কোনো দেশের যে কোনো ধরনের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে শিক্ষা। কিন্তু দারিদ্র্যের কারণে দেশগুলো নিজেদের পক্ষে দেশের সকলকে শিক্ষিত করা সম্ভব নয়। ফলে ইউনিসেফ, ইউনেস্কো সহ, তাহলে এখানে আমরা কয়টা অর্গানাইজেশন পেলাম? এখানে আমরা সংস্থা পেলাম দুইটা, একটা হচ্ছে ইউনিসেফ, একটা ইউনেস্কো। বিশ্বের আরো অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এসব দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য দিচ্ছে। জাতিসংঘ দেখো, জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যর আলোকে, সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য, এটা একটা কি, এটাকে বলা হয় একটা গোল। এই গোলটার নাম কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজি, যেটা জাতিসংঘ বলেছিল যে 2015 সালের মধ্যেই তারা এই একটা কর্মসূচি হাতে নিয়েছিল, যেটা 2015 সালের মধ্যেই এই যে তাদের যে 8টা লক্ষ্য ছিল, এখানে মিলেনিয়াম উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, যে গোলটা ছিল, সেখানে 8টা গোল ছিল। তারা বলেছিল যে 8টা গোল তারা পূরণ করবে, কিন্তু এটা পুরোপুরিটা পূরণ করা হয় নাই। এই লক্ষ্য যখনটা অর্জন হলো না, পরবর্তীতে তোমার দেখো যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা 2015 সালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, মানে দেখা গিয়েছে যে যখন এই একটা লক্ষ্য তারা প্রকাশ করে, এখানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল। যদিও কিছুটা আর্থিক এবং কারিগরি সহযোগিতা দিয়েছিল, কিন্তু কিছু সমস্যা থেকেই যায়। এরপরে যেটা হলো সেটা 2016 সাল থেকে শুরু হলো এসডিজি, যেটাকে বলছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। এখানে গোল ছিল 16টা, যেখানে প্রথম গোলটা শুরু হয়েছে কি দিয়ে জানো? জিরো হাঙ্গার। মানে কোনো দেশ, মানে যারা হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত, ইউনাইটেড নেশনের যে অন্তর্ভুক্ত, সেখানকার কোনো দেশে জিরো হাঙ্গার, মানে কেউ কখনো না খেয়ে থাকবে না, এরকম একটা গোল ছিল, জিরো হাঙ্গার। এরপরে ছিল নো পভার্টি, মানে কোনো দারিদ্রতা থাকবে না, এরকম করে 16টা গোল ছিল। সেই 16টা গোলটা সাজানো হয়েছিল। একটা হচ্ছে 16টা গোলের ভিত্তি ছিল 3টা। প্রথম ভিত্তি ছিল ইকোনমি, মানে টাকা পয়সা যথেষ্ট পরিমাণ থাকতে হবে বা টাকা পয়সার দিকে দেখতে হবে, এনভায়রনমেন্ট পরিবেশকে দেখতে হবে। একটা হচ্ছে সোশ্যাল বা সামাজিকরণ ভাবে এই যে গোলগুলো সবগুলো, এই 3টা লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। বুঝতে পেরেছো? এটাকে কি বলছে? এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল।
এরপরে চলে যাবো আমরা পার্ট 2, জাতিসংঘের গঠন। এই যে জাতিসংঘ নিয়ে আমরা কথা বললাম, যেটা জাতিসংঘের আন্ডারে এতগুলো দেশ আছে, তারা এইগুলো লক্ষ্যমাত্রা দিচ্ছে। আসলে জাতিসংঘটা কি? আমরা জানি বিংশ শতাব্দীর প্রথম ভাগে মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। একটা কত সালে? একটা হয়েছিল 1914 সালে এবং অপরটি হয়েছিল 1939 সালে। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়ে। হ্যাঁ, এই যুদ্ধ ছিল মানব সভ্যতার অগ্রযাত্রা বিরাট বাধা। হ্যাঁ, যখন বিশেষ করে তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যখন মানুষের বা বিভিন্ন দেশের ডেভেলপমেন্ট খুব র্যাপিডলি হচ্ছিল, তখন সেই র্যাপিড গ্রোথটাকে কমিয়ে দেয় প্রথম বিশ্বযুদ্ধ, যেটা হয়েছিল 1914 সালে। এই জন্য এটাকে বলছে কি অগ্রযাত্রার বিরাট বাধা। সেই জন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অব নেশন। তাহলে 1920 সালে দেখো কি গঠিত হয়েছে? জাতিপুঞ্জ, যেটা 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয় সেটা থেকে মানুষজনকে একটু দূরে রাখার জন্য, একটু শান্তি স্থাপনের জন্য। কিন্তু পরবর্তীতে কি ঘটলো? কিন্তু দেখা গেছে যে কিছু দেশের স্বার্থপরতার কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করতে পারে নাই, যেটা ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীকে গ্রাস করে। এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয়। জাপান ও আণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়, মারা যায় লাখ লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়। তাদের মনে দানা বাঁধে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে, দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সাল থেকে বিশ্বের নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। তাহলে কবে নেয়? এটা হচ্ছে 1941 সালে এই যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টাটা হাতে নেয়। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এর উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে 1945 সালে 24 অক্টোবর কবে দেখো হাতে নিয়েছে 1941 সালে, কিন্তু এটি স্টাবলিশ হয়েছে 1945 সালে 24 অক্টোবর তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তাহলে যদি কোশ্চেন করা হয় জাতিসংঘ দিবস কবে, ধরো তোমাদের এমসিকিউ আসলো, অ্যান্সারটা কি হবে? 1945 সালে 24 অক্টোবর। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় অন্য অনেক যুদ্ধে ধ্বংসলীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘের জন্ম হয়। বুঝতে পেরেছো? এখন দেখবো যে জাতিসংঘ তার গঠনটা কি। মেনলি জাতিসংঘের যে গঠনটা বা এখানে 6টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত। প্রথমটা কি? সাধারণ পরিষদ, সচিবালয়, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং লাস্টেরটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের প্রধান যে 6টি পরিষদ, তার মধ্যে সাধারণ পরিষদটা কি? এই পরিষদে বিভিন্ন সদস্য শাখা নির্বাচন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতি বছর অন্তত একবার অধিবেশন হয়, একজন সভাপতি নির্বাচিত হয় এবং 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করে। আমরা যখন জাতিসংঘের গঠনটা পড়বো আমাদের এই 6টা পয়েন্টটা মনে রাখতে হবে যে কোন সংস্থার কি কি কাজ। ঠিক আছে? এটা কিন্তু ঘয়ে আসতে পারে। তোমাকে একটা উদ্দীপক দিল, উদ্দীপক বললো যে এরকম একটা সংস্থার নাম বলো এবং তার গঠন সম্পর্কে বলো। যখন এরকম থাকবে তোমাকে অবশ্যই ডিটেলসে বলতে হবে এবং এই 6টি শাখার নাম লিখে সেটাকে একটু করে এক্সপ্লেন করতে হবে, বলতে হবে যে হ্যাঁ এই সংস্থাগুলোর কাজগুলো কি কি ছিল। এরপর আছে সচিবালয়। সচিবালয়টা কি? এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যত কাজ আছে সেটা পরিচালনা করে কোথায়? সচিবালয়। জাতিসংঘের বর্তমান সচিব পর্তুগালের অ্যান্টোনিও গুতারেস। ঠিক আছে? এবং ওসি পরিষদ কি? ওসি পরিষদ হচ্ছে এর কাজ ওসিভুক্ত এলাকা সমূহে তত্ত্বাবধান করা। ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে এটার কাজ নাই বললে চলে। এরপরে আছে আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ মীমাংসা করার কাজ। 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ আন্তর্জাতিক আদালত বাংলাদেশের পক্ষে রায় পায় এবং তখন একটা হয়েছে যে বাংলাদেশ বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইল পর্যন্ত তার যে অ্যাসেটগুলো সেগুলো উপভোগ করতে পারে, যেমন মাছ মারতে পারবে বা ওই 200 নটিক্যাল মাইলের মধ্যে যদি কোনো খনিজ সম্পদ পাওয়া যায় সেটা বাংলাদেশ নিতে পারবে। ঠিক আছে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। হ্যাঁ, এটি হচ্ছে বিশ্বের 150 সামাজিক
আচ্ছা, বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র্য, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। নিরাপত্তা পরিষদ কোনটা? নিরাপত্তা পরিষদ হচ্ছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ। এর 5টি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, গণচীন। বাংলাদেশের 2বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। কয়বার? 2বার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী ও পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষায় কাজে নিয়োজিত আছে। এখন দেখি যে শুরুতে জাতিসংঘের সদস্য ছিল কতজন? 51 জন। বর্তমানে সদস্য সংখ্যা কত? 193। এবং বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য জানো? আচ্ছা, দেখো এটা যদি তোমাদের বই নাই তাহলে ইনফরমেশনটা বাদ দেয় যে নরওয়ের অধিবাসিত ট্রিক ভ্যালি ছিলেন জাতিসংঘের প্রধান মহাসচিব। এটা এমসিকিউটা মনে রাখতে হবে যে জাতিসংঘের প্রধান মহাসচিব কে ছিলেন? নরওয়ের অধিবাসী ট্রিক ভ্যালি। বর্তমানে মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতারেস। তিনি পর্তুগালের অধিবাসী। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা মনে রাখতে হবে। এটা কিন্তু শুধু তোমাদের এখন না, সারা জীবনের জন্য এটা ইম্পর্টেন্ট। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। এটা মনে হয় 76তম না 176তম সদস্য ছিল বা 76তম, ভুলে গিয়েছি। জাতিসংঘের নিজস্ব পতাকা আছে। পতাকাটি হালকা নীল রঙের, মাঝখানে সাদার ভিতরে বিভিন্ন দেশের মানচিত্র আছে এবং দুই পাশে দুইটি জলপাই পাতার ঝাড় দেওয়া বেষ্টিত, কারণ জলপাই পাতা শান্তির প্রতীক। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। কয়টি? 6টি। কি কি? আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ। জাতিসংঘের যে কোনো সভায় এই 6টি ভাষায় যে কোনো একটি ব্যবহার করা হলে তা সক্রিয়ভাবে বাকি ভাষাগুলোতে অনুবাদ করা হয়। তবে সব থেকে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইংরেজি, কারণ ইংরেজি আমাদের কি আন্তর্জাতিক ভাষা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে পাঠটা, সেটা হচ্ছে জাতিসংঘের গঠনের বৈশিষ্ট্য ও মৌলিক নীতি। আসলে যে জাতিসংঘ যে গঠন হয়েছে তার কিছু মৌলিক বৈশিষ্ট্য ছিল এবং তার কিছু বৈশিষ্ট্য ছিল, উদ্দেশ্য ছিল এবং মৌলিক নীতি আছে। এই উদ্দেশ্যগুলো কি কি? প্রথমে আমরা দেখি যে জাতিসংঘ গঠনের উদ্দেশ্যগুলো কি কি। হ্যাঁ, জাতিসংঘ ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো নিম্নরূপ: শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্বের শান্তি ও শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে ওঠা। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা হচ্ছে যে কোনো সমস্যা বিশৃঙ্খলার জন্য কি শান্তি এবং শৃঙ্খলা আরোপ করা। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন, যে কোনো ধরনের বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মগত বৈষম্য, বর্ণগত বৈষম্য সব, এবং কি জেন্ডার যে ডিসক্রিমিনেশন, এই সব কিছু থেকে কি মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। পরবর্তীটা ছিল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে সকল উপনিবেশিক রাষ্ট্র ও জনগণকে স্বাধীনতা প্রদান করা। হ্যাঁ, মানে কোনো রাষ্ট্রই কি থাকবে না, কারো স্বৈরাচারীর আটারে থাকবে না, সবাই কি থাকবে? স্বাধীন হবে। এই যে উদ্দেশ্যটা ছিল, এই উদ্দেশ্যের উপরে কয়েকটা নীতি প্রস্তাবন করা হয় এবং এই নীতিগুলো পরবর্তীতে বিভিন্ন যে অর্গানাইজেশন, সংস্থাগুলো কাজ করছে, এই নীতিগুলো অনুযায়ী কিন্তু তারা কাজগুলো করে থাকে। এখন আমরা দেখি যে এই যে নীতিটা, সেই নীতিগুলো কয়টা। জাতিসংঘের মৌলিক নীতি মূলত 7টা। মনে থাকবে কয়টা? 7টা। এবং এই 7টা মৌলিক নীতি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই 7টা মৌলিক নীতি। সদস্য রাষ্ট্রগুলো এগুলো মেনে চলার শর্তে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তার মানে যদি কোনো রাষ্ট্র বা যদি কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট বলো, তারা হচ্ছে এই নীতিগুলো মেনে না চলে, তাহলে জাতিসংঘ তাকে কি করতে পারে? সদস্যপদ থেকে সরিয়ে ফেলতে পারে। এবং তাদের প্রধান সত্যই ছিল যে অবশ্যই এই মৌলিক নীতিগুলো মানতে হবে। তো প্রথম নীতিটা কি ছিল? দেখো, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও
সমান সার্বভৌমত্ব অধিকারী হবে। সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের নীতিমালা অনুসরণ করতে হবে। সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে। কোন সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে বা বল প্রয়োগের হুমকি দিতে পারবে না। সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থা মেনে নেবে এবং কোন রাষ্ট্র এর বিরোধিতা করতে পারবে না। সদস্য নয় এমন কোন রাষ্ট্র জাতিসংঘের মূলনীতি বিরোধিতা করলে সে বিষয়ে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে দেখছো যে যারা সদস্য নয় তারা যদি করে তাহলে জাতিসংঘ এটার ব্যবস্থা করবে, কিন্তু কোনো রাষ্ট্র এটা একা করতে পারবে না। পরবর্তী যেটা বলেছে সেটা হচ্ছে কোনো রাষ্ট্র অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না। যেমন এই যে দেখো বাংলাদেশে যে নির্বাচনগুলো হলো, আমরা জানি কি যে আওয়ামী লীগ চলাকালীন দেশের অভ্যন্তরীণ যে নির্বাচনে অনেক দেখা গিয়েছে করাপশন হয়েছে, ঝামেলা হয়েছে। এসব অভ্যন্তরীণ কোনো ব্যাপারে জাতিসংঘ কি থাকবে না, জাতিসংঘ ইন্টারফেয়ার করবে না। কিন্তু বাংলাদেশের সাথে যদি এখন ইন্ডিয়ার একটা যুদ্ধ হয় বা পাকিস্তানের একটা যুদ্ধ হয় বা অন্য কোনো দেশেরই যদি কোনো ঝামেলা হয়, তখন কিন্তু এই যে জাতিসংঘ সেখানে ইন্টারফেয়ার করবে বা হস্তক্ষেপ করবে। বুঝতে পেরেছো? তার মানে অভ্যন্তরীণ কোনো ব্যাপারেই তারা থাকবে না। তবে কোনো রাষ্ট্র যদি আগ্রাসী তৎপরতা চালায় তাহলে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে। এই যে যদি কোনো রাষ্ট্র দেখা যাচ্ছে না খুব বেশি ঝামেলা শুরু করছে, তখন চাইলে হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু নর্মালি সেটা করে না। এরপর আমরা চলে যাচ্ছি যে হ্যাঁ পার্ট 4-এ জাতিসংঘের কাজ। এখন বলো যে আসলে কি আমরা এটা শেষ করব নাকি পরবর্তী ক্লাসের জন্য রেখে দেই? আচ্ছা, আমরা এটা 4-এ না যাই, আমরা হচ্ছে একটু রিভিউ করি ক্লাসটা, এবং ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা আমাদের পরবর্তী ক্লাসটা আবার করব। তাহলে আজকে আমরা কি পড়েছি? আজকে আমরা পড়েছি যে হ্যাঁ প্রথমে আমাদের যে অধ্যায়ের নামটা ছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা, সেখানে আমরা জেনেছি বাংলাদেশ কি। হ্যাঁ, বাংলাদেশ এখানে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা নেশন, যেখানে কি আছে, নিজস্ব সরকার আছে, ভূখণ্ড আছে, জনগণ আছে এবং কিছু কি আইন প্রণয়ন আছে। এখন আমরা দেখেছি, এরপরে দেখেছি যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সহযোগিতাটা কেমন। এটা কি ভালো সম্পর্ক নাকি খারাপ সম্পর্ক? এটা কি ইনভার্স কি রিভার্স, নাকি হচ্ছে সম্পর্কটা সুন্দর? দেখো এই যে পাঠ 1-এ আমরা পড়লাম কি আন্তর্জাতিক সহযোগিতা ধারণা ও গুরুত্ব। এখানে আমরা পড়েছি যে আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বোঝায়, আন্তর্জাতিক সহযোগিতা কথাটা এসেছে কোথায় থেকে এবং এটা গুরুত্বটা কি। যখন আমরা আন্তর্জাতিক সহযোগিতা বা ধারণা সম্পর্কে জানতে গেলাম, আমরা যখন দেখলাম যে আন্তর্জাতিক সহযোগিতা আমাদের কোথায় প্রয়োজন, তখন আমরা মূলত এই কয়েকটা জিনিস খুঁজে পেয়েছি যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে কি দেখা যায়, এখানে এক দেশের সাথে অন্য দেশের যে একটা ফ্রেন্ডলি যে সম্পর্ক সেটাকে উল্লেখ করা হয়েছে। যেমন আমাদের যে নেইবার যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে আমাদের যে সম্পর্ক, বা দূর দূরান্তের যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে আমাদের যে ফ্রেন্ডলি সম্পর্ক, সেই কথাটাই বলেছে। যেমন এক দেশে যুদ্ধ লাগলে দেখা যায় যে হ্যাঁ অন্য দেশের মানুষ সেখানে সাপোর্ট করে, বা হচ্ছে দেখা যাচ্ছে শান্তির জন্য কথা বলে। এই যে ইসরায়েল প্যালেস্টাইনের যে যুদ্ধটা, তখন বাংলাদেশের মানুষ কি করলো, প্যালেস্টাইনকে সাপোর্ট করেছে। এই সবগুলাই কি আন্তর্জাতিক সহযোগিতার এক একটা উদাহরণ হতে পারে। আবার কি বলেছে যে এই যে এতগুলো দেশ, এই সবগুলো দেশের জন্য কি আছে, কয়েকটা মহাদেশ আছে, 7টি মহাদেশ আছে। এরপর আমরা জানলাম যে বাংলাদেশের কি কি সমস্যা আছে, আমাদের দেশে জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ধরনের সমস্যা আছে। আর এবং আমাদের যে আন্তর্জাতিক সহযোগিতার দরকার পড়ে সেগুলা এই সমস্যাগুলোর জন্য আসলে দরকার পড়ে, কারণ একা কোনো দেশই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারবে না বা প্রবলেমগুলো সলভ করতেও পারবে না। আবার দেখিয়েছে দেখো মধ্যপ্রাচ্যের, আফ্রিকার অনেক দেশে কি কি সমস্যা আছে, জাতিগত সংঘাত আছে, যুদ্ধ, অস্থিরতা, এগুলোর জন্য কাজ করে কি আন্তর্জাতিক সংস্থাগুলো। এরপর আমরা পড়লাম যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন ধরনের বাহিনী তারা কি করে, জাতিসংঘের বিভিন্ন ধরনের শান্তি রক্ষার জন্য কাজ করে চলেছে। এরপর আমরা জানলাম যে এই যে আন্তর্জাতিক সহযোগিতা যেটা আছে তার গুরুত্বটা কি আসলে। হ্যাঁ, আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অনেক বেশি। কেন বেশি? কারণ আমরা জানি যে এখন আমাদের যে গ্লোবাল ভিলেজ বলো, বা আমরা যে এখন পৃথিবীটাকে অনেক ছোট করে ফেলেছি, মানে
ছোট করে ফেলেছি বলতে মানে একজন আরেকজনের সাথে খুবই ইন্টারকানেক্টেড। এই জায়গায় দেখা যাচ্ছে আমরা একটা রাষ্ট্র, একটা দেশ অন্য একটা দেশের সাথে খুব বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি এবং এই নির্ভরশীলতা বিভিন্ন দিক থেকে হতে পারে। কি সেগুলা? শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক, পরিবেশ, আবহাওয়া, যোগাযোগ প্রযুক্তি সবকিছু নিয়েই হতে পারে। এবং এই যে যখন আমরা এক দেশের সাথে আরেক দেশে কি করছি, বিভিন্ন ধরনের কোলাবোরেশন করছি, এক দেশ থেকে অন্য দেশে বিজনেস করছি, ট্রেড অফ যেটাকে বলছে, এই সবকিছুই কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের জন্যই হয়েছে। আবার দেখো, এক দেশের সাথে যদি অন্য দেশের ঝামেলা হয়, মারামারি হয় বা যুদ্ধ হয়, এটাও যে মোকাবেলা করার জন্য যে আইন প্রণয়নগুলো দরকার সেগুলোও করছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন ধরনের সংস্থাগুলো। ঠিক আছে, এরপর আমরা একটা উদাহরণ বললাম, উদাহরণ 1 যেখানে বলেছে হ্যাঁ বাংলাদেশের কি সমস্যা ছিল, সেখানে আন্তর্জাতিক যে আন্তর্জাতিক সহযোগিতা সেভাবে কি কাজ করেছে। এই যে আমরা পড়লাম যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা সম্পর্কে জেনেছি, তাদের কি কাজ ছিল সেটা জেনেছি। এসডিজি সম্পর্কে জেনেছি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে জেনেছি। এরপরে জাতিসংঘের গঠনটা কিভাবে হলো, এটা কিভাবে শুরু হয়েছিল, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রথমে কি হয়েছিল, জাতিপুঞ্জ তৈরি হয়েছিল, কিন্তু জাতিপুঞ্জ এটা কি করে না, সাস্টেন করে না, বা এটা স্থায়িত্ব লাভ ছিল খুবই কম সময়ের জন্য। এরপরে দেখা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো তখন 1941 সালে অনেক দেশের নেতৃবৃন্দ থেকে আবার একটা সংস্থার কি হলো যে হ্যাঁ এভাবে তো চলছে না, আমাদের আবার নতুন কিছু করা উচিত বা নতুন একটা আইন প্রণয়ন করা উচিত। সেই দেখা গিয়েছে যে তার উপরে ভিত্তি করে 1945 সালে 24শে অক্টোবর কি হয়েছে, জাতিসংঘ প্রতিষ্ঠাতা লাভ করেছে। এবং কি বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাকে মোকাবেলা করার জন্য, সেই সমস্যা থেকে মুক্তির জন্যই জাতিসংঘের জন্ম হয়েছে। ঠিক আছে, এরপর আমরা দেখেছি যে জাতিসংঘের গঠন কয়টি? হ্যাঁ, আমরা দেখেছি জাতিসংঘের গঠন মূলত 6টি। প্রথমটি কি? সাধারণ পরিষদ, সচিবালয়, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা নিরাপত্তা পরিষদ। তাহলে এখন আমরা যখন এগুলো পড়বো, আমরা অবশ্যই পরীক্ষার জন্য এই 6টা পরিষদের মধ্যে কার কি কাজ সেটা একটু ভালো করে মনে রাখবো। ঠিক আছে, যেমন হ্যাঁ সাধারণ পরিষদের কাজ কি, সচিবালয়ের কাজ কি, ওসি পরিষদের কাজ কি, আন্তর্জাতিক আদালত কি কাজ করে, ব্লা ব্লা ব্লা, মানে সব কাজগুলো আমরা পড়বো যেন পরীক্ষায় সুন্দর মতো লিখতে পারি। এরপরে আমরা জানলাম যে জাতিসংঘের সদস্য সংখ্যা প্রথমে যখন শুরু হয় তখন ছিল 51টি, বর্তমানে সেটা 193টি, এবং 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। এরপর জাতিসংঘের গঠন যদি বলা হয়, পতাকা কেমন? হ্যাঁ, জাতিসংঘের একটা নিজস্ব পতাকা আছে যেটা জাতিসংঘকে কি রিপ্রেজেন্ট করে, যেটাকে জাতিসংঘের সিম্বল বলা হয়। এটা রং কেমন? নীল রঙের। নীল রং আসলে কি? নীল রং হচ্ছে অ্যাচিভমেন্টের প্রতীক। ঠিক আছে, মানে আমরা কোনো কিছু অ্যাচিভ করব সেটার জন্য বলা হয় কি নীল রং। এছাড়া কি আছে? এর মধ্যে একটা বৃত্ত আছে যেখানে বিভিন্ন দেশের মানচিত্র আছে এবং দুই পাশে জলপাই পাতার ঝাড় দেওয়া আছে, যেটা শান্তির প্রতীক হিসেবে কাজ করে। এরপরে বলেছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? হ্যাঁ, আমরা যেটা পড়লাম 6টি, আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রাশিয়ান ও স্প্যানিশ। এই 6টির মধ্যে যে কোনো একটি ভাষায় জাতিসংঘে কথা বলা যায়, তবে সব থেকে বেশি কথা বলা হয় কিসে? ইংরেজিতে, এবং পরবর্তীতে সেটা নিজ নিজ ভাষায় অনুবাদ করা হয়। এরপরে জানলাম জাতিসংঘের উদ্দেশ্যের মানে গঠনের উদ্দেশ্যটা কি ছিল, কি উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ গঠন হয়েছিল, সেই উদ্দেশ্যগুলো আমরা পড়েছি। মৌলিক নীতি কি ছিল সেটা পড়েছি। আসলে জাতিসংঘের যে উদ্দেশ্য, প্রধানত উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি, তারপরে শান্তির জন্য কাজ করা, যে মানে ডিসক্রিমিনেশন যেগুলো আছে সেই ডিসক্রিমিনেশনগুলো থেকে বা বৈষম্যগুলো থেকে রক্ষা করা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জন্য যে সাহায্য সহযোগিতা দরকার সেগুলো করা, এবং বিভিন্ন ধরনের তোমার যে স্বৈরাচারী বা উপনিবেশিক যে রাষ্ট্রগুলো ছিল তাদেরকে স্বাধীনতা প্রদান করা। ঠিক আছে, এরপর দেখো জাতিসংঘের মৌলিক নীতি কয়টি? হ্যাঁ, জাতিসংঘের মৌলিক নীতি 7টি। সেই নীতিগুলো আমরা অবশ্যই পরীক্ষার জন্য মুখস্থ করব। তো ঠিক আছে স্টুডেন্টস, ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। হ্যাঁ, এটার উপরে আমরা কিন্তু অর্ধেক শেষ করেছি, বাকি অর্ধেক ক্লাসটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবো। তো এর মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কোশ্চেন করবা। সবাই খুব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই এর পরিবারের সাথে থেকো।